আমি খুব সংক্ষেপে আমাদের যে প্রতিবেদনটি সেখানে 47টি মোট সুপারিশ আছে, সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যেগুলো মোটা দাগে স্ট্র্যাটেজিক বা কৌশলগত, সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে কয়েকটি বিষয় উত্থাপন করছি সংক্ষেপে। প্রথমে হচ্ছে যে আমরা যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান কোন দেশে একক মতো বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের, কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয় দুর্নীতিবিধি অবকাঠামোতে। সেই বিবেচনায় আমরা প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেছি আমাদের দেশের অভিজ্ঞতা বৈশ্বিক চর্চার উপর নির্ভর করে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করতে চাই। সেটি হচ্ছে যে সেখানে সুনির্দিষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সাংবিধানিক একটা অঙ্গীকার, অর্থাৎ রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতাটাকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সুবিধা অর্জনে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটাকে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক অঙ্গীকার লাগবে। যেটা সুযোগ আমাদের সংবিধানে আছে, 20-2 অনুচ্ছেদে এই সম্পর্কিত অনুপার্জিত আয় অবৈধ বিষয়টি ঘোষণা করা আছে। এর সাথে আমরা এই বিষয়টি জোরালোভাবে সংযুক্ত করতে চাই সুনির্দিষ্টভাবে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল নাই, কোনো নীতিমালা নাই। আমরা প্রস্তাব করছি, জোরালোভাবে সুপারিশ করছি যে একটি কৌশল প্রণয়ন করতে হবে যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা, বিশেষ করে সকল রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে। এবং এই কৌশলটি প্রতিপালিত হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ মূল্যায়নের জন্য আমরা প্রস্তাব করেছি সংবিধানের 77 অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ন্যায়পাল একটা কার্যালয় প্রতিষ্ঠা করা, যার দায়িত্ব হবে এই কৌশলের বাস্তবায়নের পরিবীক্ষণের বা প্রতিপালনের মূল্যায়ন করা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে। এরপরে যে বিষয়টি আমরা জোরালোভাবে সুপারিশ করেছি সেটি হচ্ছে যে বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ, অর্থাৎ সাধারণত যেটি বলা হয় কালো টাকা বৈধতা দেওয়ার যে বাৎসরিক রীতি আমাদের রাষ্ট্রীয় বা সরকারি ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে, সেটি চিরতরে বন্ধ করতে হবে। এরপরে রাষ্ট্রীয় এবং আইনি ক্ষমতার অপব্যবহারের অন্যতম যে আইনি সক্ষমতার ঘাটতি বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কোন স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিকার আইন নাই। আমাদের এই ধরনের একটা আইন প্রণয়ন করতে হবে যার মাধ্যমে ব্যক্তিগত পরিচয় বা সম্পৃক্ততার দ্বারা প্রভাবিত হয়ে যে রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারি ক্ষমতার অপব্যবহারের সুযোগ নেওয়া হয় সেটাকে রহিত করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ খাত যে বিষয় সেটি যেটি সাম্প্রতিকভাবে বিশেষভাবে আলোচিত হয়েছে, আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছি আমাদের দেশে যে বড় ধরনের দুর্নীতি হয়, অর্থ পাচার হয়, লুণ্ঠন হয়। বিশেষ করে অর্থ পাচার, যে আলোচিত অর্থ পাচারের ঘটনাগুলো সেটি যে মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে যে বেনামে কোম্পানি বা প্রতিষ্ঠানের বেনামে মালিকানা। এই বিষয়টিকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন দেশের চর্চার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশে সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা এই জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। আমার পার্শ্ববর্তী কমিশন, নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছুটা সাংবিধানিক সংস্কার কমিশনের সাথেও, সেটি হচ্ছে আমরা রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই এবং সেই লক্ষ্যে নিশ্চিত করা হোক, সেই লক্ষ্যে কতগুলো সুনির্দিষ্ট পরামর্শ আমরা উপস্থাপন করেছি। আমি বিস্তারিত যাচ্ছি না। এরপরে বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দুর্নীতির যে প্রভাব সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা সকল প্রতিষ্ঠানে, বিশেষ করে সেবামূলক খাতে, সরকারি এবং বেসরকারি খাতে, বিশেষ করে যেমন থানা, নিবন্ধন কর্তৃপক্ষ, রাজস্ব কর্তৃপক্ষ, পাসপোর্ট এবং বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের খাতগুলোতে, সেবা খাতগুলোকে এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে, পুরোপুরি অটোমেশন সম্পন্ন করতে হবে। কিছু কিছু বিষয় আছে যার মধ্যে আমি বিস্তারিত না গিয়ে আরো কয়েকটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সম্পৃক্ততার বিষয় বলছি, যেমন কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ এবং বেসরকারি খাতে অবৈধ লেনদেন
আইনিভাবে নিষিদ্ধ করার বিষয়টি বা অপরাধ হিসেবে চিহ্নিত করার বিষয়গুলি জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সাথে আমাদের সদস্য রাষ্ট্র হিসাবে আমাদের বাধ্যবাধকতা আছে সেগুলো। এরপরে খুব সংক্ষেপে দুদকের বিষয়ে সরাসরি যে বিষয়গুলো আমরা বলতে চাই সেটা হচ্ছে দুদককে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এটি সাংবিধানিক স্বীকৃতি পায়নি, এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আছে, যেটি আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ পড়েছে, এটা করতে হবে। একজন নারী সদস্য সহ কমিশনের সদস্য সংখ্যা কমপক্ষে 5 জন, কমপক্ষে একজন নারী সহ মোট সদস্য 5 জন হতে হবে, যার মধ্যে বিভিন্ন সংশ্লিষ্ট পেশার বা প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা সেখানে আমাদের কমিশন নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং পদ্ধতি এবং মানদণ্ড নির্ধারণ করেছি। এর পাশাপাশি কমিশনে যে আমরা একটা স্বাধীন নিরপেক্ষ কমিশন চাই, কিন্তু কোনো স্বাধীনতাই সীমাহীন নয়। এই কমিশনের স্বাধীন চর্চার পাশাপাশি জবাবদিহিতার বিষয়টা আমরা উপেক্ষিত ছিল। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে একটা প্রতিবেদন দেওয়া হয়, যেটি যথেষ্ট নয়। আমরা জনগণের কাছে জবাবদিহির জন্য একটা প্রক্রিয়া পরামর্শ দিয়েছি। আমার সময় শেষ, নিতে বুঝতে পারছি। সেই প্রক্রিয়াটি সম্পর্কে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেগুলো নির্ধারণ সাপেক্ষে এটা নিশ্চিত করা হবে, সেই পরামর্শ দিয়েছি। আর একটি বিষয় বলে শেষ করব, দুদকের যে অকার্যকরতার পিছনে অন্যতম যে কারণগুলো ছিল তার মধ্যে হচ্ছে দুদকের অভ্যন্তরে অনিয়ম দুর্নীতি আছে, অনাচার আছে। সেটি প্রতিষ্ঠা হচ্ছে বিভিন্ন কারণে, রাজনৈতিক প্রভাব, আমলাতান্ত্রিক প্রভাবের কারণে বিভিন্নভাবে, এবং পেশাগত বৈষম্য আছে দুদকে। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা প্রস্তাবনা করেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে দুদকের যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। পাশাপাশি দুদকের আমরা এমন একটা প্রতিষ্ঠান চাই যার মধ্যে যারা কর্মী হিসাবে থাকবেন সকল পর্যায়ে তাদের এক ধরনের সেন্স অফ ওনারশিপ থাকবে, প্রাইড থাকবে যে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে কাজ করছে। সেই জন্য যেরকম প্রণোদনার দরকার, সেই জন্য আমরা বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি, ইনক্লুডিং হায়ার স্কেল, মানে বেতন ভাতার যে স্কেলটা সেটা সরকারি স্কেলের তুলনায় কমপক্ষে দ্বিগুণ প্রস্তাবনা করেছি আমরা। কিন্তু পাশাপাশি এটা কিন্তু এই শর্ত সাপেক্ষে যে এই প্রতিষ্ঠানের নৈতিক স্ট্যান্ডার্ড এবং স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রটি হবে সর্বোচ্চ মানের, এবং সেটা দুইটার সাথে সমন্বয় করে এরকম একটা প্রতিষ্ঠান আমরা নিশ্চিত গঠিত হবে আমরা চাই, যেটি দৃষ্টান্ত স্থাপন করে মানুষের আস্থাটা ফেরত পাবে। আমি সবশেষে বলবো যে আমাদের সুনির্দিষ্ট যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রস্তাবনা যে কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি, যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। স্বল্প বলতে 6 মাসের মধ্যে, মধ্যম 18 মাস এবং দীর্ঘ মেয়াদ বলতে 48 মাসের মধ্যে আমাদের বিবেচনায় সমস্ত প্রস্তাবনাগুলি বাস্তবায়ন করা সম্ভব।